বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মহাখালী মডেল হাই স্কুল কর্তৃক আয়োজিত আমার ঘর আমার স্কুল এই অনলাইন ক্লাসে মহাখালী মডেল হাই স্কুলের পক্ষ থেকে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি যে ক্লাসটা নিয়ে আলোচনা করব এটা হিসাব বিজ্ঞানের প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়ে রয়েছে হিসাব বিজ্ঞানের পরিচিতি। তো এই পরিচিতির মধ্যে তোমাকে জানতে হবে হিসাব বিজ্ঞানের ধারণা কী, হিসাব বিজ্ঞানের ধারণা, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য, হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা, হিসাব বিজ্ঞানের উৎপত্তি, জবাবদিহিতা, মূল্যবোধ, এই বিষয়গুলো সম্পর্কে আমরা এখানে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই মনোযোগ দিয়ে ভালোভাবে শুনবে। এর পরবর্তীতে তুমি বাসায় বইটা দেখবে। বইটা দেখলে তুমি আমার কথা এবং বই দুটো একসাথে যখন মিলে যাবে তখন তোমার ব্রেনে এই কথাটা থাকবে। এই জন্য তোমাকে কি করতে হবে, আমার কথাগুলো আগে ফলো করতে হবে, করে দেন তুমি বইটা পড়ো। তাহলে তোমার কথা এবং কাজে দুটা মিলে যাবে, তাহলে তোমার ভবিষ্যৎ কাজে লাগবে। তাহলে চলো আমরা দেখি প্রথম অধ্যায়ে আমাদের রয়েছে হিসাব বিজ্ঞানের ধারণা। আমরা এই প্রথম অধ্যায়ে হিসাব বিজ্ঞানের ধারণাটা কি? হিসাব বিজ্ঞান এটার কাজ হলো জন্ম থেকে শুরু করে মৃত্যুর পর পর্যন্ত তোমাকে হিসাবের সম্পর্কে জানতে হবে। কেন? আমরা যখন জন্মগ্রহণ করেছি তখন থেকে আমাদের হিসাব শুরু হয়েছে। কিভাবে? তোমরা জানো, তোমাদের বাবা মা, তোমাদের ভাই বোন যারা বড় হয়েছে তাদেরকে জিজ্ঞেস করো মুনকার নাকিরের কথা। দুই কাঁধে দুইজন ফেরেশতা রয়েছে। তারা কি করছে? আমি এই পৃথিবীতে কি করছি সবগুলো নোট করছে। ভালো কাজ করলে ডান কাঁধে বসা আছে, খারাপ কাজ করলে আমার বাম কাঁধে বসা আছে। সবাই লিখছে সারাদিন আমি কি কাজ করছি। আবার মৃত্যুর পর আমি কি করেছি সেগুলো আমার আমলনামায় দুনিয়াতে লেখা হয়েছে। মৃত্যুর পর আমার সামনে এগুলো তুলে ধরা হবে। তাহলে তুমি দেখতে পাচ্ছ জন্ম থেকে শুরু করে মৃত্যুর পরও হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা রয়েছে। তাহলে হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে আমরা দেখব এই পৃথিবীতে এই কর্মক্ষেত্রে হিসাব বিজ্ঞান কীভাবে কাজ করে সেটা আমরা জানব। এই কর্মক্ষেত্রে আমরা দেখতে পাই কি হচ্ছে। তুমি দেখো, কর্মক্ষেত্রে তুমি যখন যাও, তুমি যখন কাজে যাবে তখন তুমি দেখবে যে হিসাব বিজ্ঞান এটা একটা প্রক্রিয়া। ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, এই সারাদিন বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। এই বিভিন্ন ধরনের ঘটনাগুলোকে সাজাতে হবে। সাজানোর জন্য একটা প্রক্রিয়া প্রয়োজন। সাজানোর জন্য যে প্রক্রিয়াটা প্রয়োজন, এই প্রক্রিয়াটা বিভিন্ন ধরনের হতে পারে। এটা বৈচিত্র্যময় হতে পারে, এটা পুরাতন ধ্যান ধারণা হতে পারে, এটা আধুনিক ধ্যান ধারণা হতে পারে। এই বিষয়গুলো তোমার মনোযোগ দিতে হবে। তাহলে এই বৈচিত্র্যময়, আধুনিক ধ্যান ধারণা, পুরাতন বা সনাতন ধ্যান ধারণা, এগুলোর মধ্যে যে প্রক্রিয়াটা তোমার কাছে মনে হবে খুব উত্তম এবং সহজ, সেই প্রক্রিয়াটাই তুমি গ্রহণ করবে। তাহলে দেখা যাচ্ছে কি, ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ক্ষেত্রে, সমাজ এবং রাষ্ট্রের ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় রয়েছে কি আয় এবং ব্যয়, তাই না? আয় এবং ব্যয়, পাওনাদার, দেনাদার, খরচ, তারপরে লাভ, এই বিষয়গুলো যখন একটা ফরম্যাটের মধ্যে সাজিয়ে দেওয়া হয় তখন হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা দেখা দেয়। এলোমেলোভাবে না সাজিয়ে একটা ফরম্যাটের মধ্যে তোমাকে সাজাতে হবে। তাহলে আমরা কিছু হলেও মনে হয় যে ধ্যান ধারণা পেয়েছি, আমাদের হিসাব বিজ্ঞানের ধারণা কি এই সম্পর্কে আমরা কিছু অনুভব করতে পেরেছি। আস্তে আস্তে আমরা যখন ক্লাসগুলো করতে থাকবো দেন তোমার কাছে আরও সহজ মনে হবে। আস্তে আস্তে তুমি সামনের দিকে এগোতে থাকবে। চলো এরপরে আমরা চলে যাই হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য, প্রয়োজনীয়তা। হিসাব বিজ্ঞানের বহুবিধ উদ্দেশ্য রয়েছে, বহুবিধ প্রয়োজনীয়তা রয়েছে। আমরা এই বহুবিধ উদ্দেশ্য, বহুবিধ প্রয়োজনীয়তাগুলো সবগুলো এই নির্দিষ্ট টাইমে, নির্দিষ্ট আলোচনায় শেষ করা যাবে না। এর মধ্য থেকে যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেই সম্পর্কে তোমার বইয়ের সাথে মিল রয়েছে, সেই বিষয়গুলো আমি আলোচনা করছি। এই বিষয়গুলো আমি আলোচনা করে এখানে তুলে ধরেছি। তাহলে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য, প্রয়োজনীয়তার মধ্যে প্রথমে আছে কি লিপিবদ্ধকরণ। লিপিবদ্ধকরণটা কি? লিপিবদ্ধকরণ মানে লেখা, তোমাকে লিখতে হবে। অর্থাৎ মানুষ জন্মগ্রহণ করেছে, তুমি গতকাল কি খেয়েছো আজকে যদি তোমাকে জিজ্ঞেস করি, তুমি নিশ্চয়ই, তোমার পক্ষে মনে রাখা সম্ভব না, তুমি নিশ্চয়ই বলতে পারবে না। কারণ মানুষের স্মৃতিশক্তি এত প্রখর না যে মানুষ সব কিছু মনে রাখতে পারে। এই জন্যই কী করতে হবে, তুমি যে যা খেয়েছো গতকাল সেটা যদি তুমি ডায়েরিতে লিখে রাখো, দেন তোমাকে জিজ্ঞেস করলে তুমি বলতে পারবে যে আমি এত তারিখে এই খেয়েছি। এই জন্য
কি করতে হবে? লিপিবদ্ধ করতে হবে। অর্থাৎ লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে, কোনো আয় এবং ব্যয় সংগঠিত হওয়ার সাথে সাথে, কোনো খরচ সংগঠিত হওয়ার সাথে সাথে আমাকে কি করতে হবে? লিপিবদ্ধ করতে হবে, খাতায় লিখতে হবে, ডায়েরিতে লিখতে হবে। যদি লিপিবদ্ধ করে রাখি তাহলেই ভবিষ্যতে এটা প্রমাণ করা যাবে, আর যদি লিপিবদ্ধ করে না রাখি তাহলে এটা প্রমাণ করা সম্ভব নয়। দ্বিতীয়টা, আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা জানা। আর্থিক ফলাফলটা কি? তোমাকে যদি বলা হয় তুমি কেন পড়াশোনা করছো, তুমি 9-এ যে পড়াশোনা করছো, এই যে পড়াশোনা করছো, পরীক্ষা হয়, পরীক্ষার পর তোমার হাতে ফলাফল দেওয়া হয়, তাই না? 9ম শ্রেণীতে থেকে তুমি যখন 10ম শ্রেণীতে যাবা, তোমার রেজাল্ট যদি খারাপ হয়, তোমার আম্মা তোমাকে, তোমার বাবা তোমাকে বকা দিবে যে রেজাল্ট খারাপ হয়েছে কেন, তোমাকে জবাবদিহিতা করতে হবে। তাহলে এই হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে কি হচ্ছে? এই আর্থিক ফলাফল বলতে বোঝাচ্ছে টাকার অঙ্কের ফলাফল। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের যে লেনদেনগুলো সংগঠিত হয়, এই সংগঠিত লেনদেনগুলো যখন লিপিবদ্ধ করা হয়, লিপিবদ্ধ করার মাধ্যমে মাস শেষে অথবা বছর শেষে এটার ফলাফল তৈরি করে সাজিয়ে দেওয়া হয়। অর্থাৎ এটার ভবিষ্যৎটা কি, মানে এখানে কি আসলো, ব্যবসা প্রতিষ্ঠানে লাভ হলো না প্রতিষ্ঠানে ক্ষতি হলো, সেই জিনিসগুলো লিপিবদ্ধ করেই কি আর্থিক প্রতিষ্ঠানের ফলাফল জানা যায়। আর্থিক অবস্থা জানা। আর্থিক অবস্থাটা কি হতে পারে? তুমি যখন দেখছো জলোচ্ছ্বাস হচ্ছে সমুদ্রে, তখন তোমার কি মনে হবে? অবস্থা খারাপ, বাঁচার কোনো উপায় নেই। ঠিক তদ্রূপ ব্যবসা প্রতিষ্ঠানে যদি তুমি দেখো যে আস্তে আস্তে নিম্নগতি হচ্ছে, অর্থাৎ লাভের দিকে যাচ্ছে না, নিচের দিকে যাচ্ছে, যত টাকা আমি পুঁজি বিনিয়োগ করছি তার চেয়ে খারাপ অবস্থায় যাচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে কি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা খারাপ। অর্থাৎ সম্পদের চেয়ে তার যদি দায়ের পরিমাণ বেশি হয়ে যায়, মানুষ যদি তার কাছে বেশি পরিমাণ টাকা পায় আর তার সম্পদ যদি কম থাকে, তাহলে প্রতিষ্ঠানের অবস্থা আস্তে আস্তে নিম্নগতির দিকে যাচ্ছে। এটাকে বলছে আর্থিক অবস্থা সম্পর্কে জানা। এরপর তোমাকে বলছে কি ব্যয় নিয়ন্ত্রণ করা। তোমাকে বলা হচ্ছে যে তোমার বন্ধুবান্ধব রয়েছে অনেক, তুমি সব বন্ধুবান্ধবদেরকে তোমার ব্যবসা প্রতিষ্ঠানে যদি তারা বেড়াতে আসে বা তোমার প্রতিষ্ঠানে প্রত্যেক দিন কেউ না কেউ আসছে, তো তুমি ইচ্ছা করলে তাদেরকে কি 5 টাকা দিয়ে 1 কাপ চা খাওয়াতে পারো। তুমি এই কাজ না করে তুমি কি করছো? রেডিসন থেকে চা নিয়ে এসে খাওয়াও, ওয়েস্টার্ন থেকে চা নিয়ে এসে খাওয়াও। সেক্ষেত্রে তোমার কি হবে? ব্যবসা প্রতিষ্ঠান রেড লাইট জ্বলবে, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। এই জন্য তোমার কি করা উচিত? তোমার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে যেই খরচগুলো না করলেই নয়, আবার যে খরচগুলো আমাকে অবশ্যই করণীয়, এই ধরনের খরচগুলো আমাকে করতে হবে। অতিরিক্ত কোনো খরচ ব্যবসা প্রতিষ্ঠানে করা যাবে না। যদি হিসাব বিজ্ঞান সঠিকভাবে তুমি লিপিবদ্ধ না করো, আর্থিক ফলাফল যদি লিপিবদ্ধ না করো, তাহলে এটা ব্যয় নিয়ন্ত্রণ করা যাবে না। আর এই ব্যয় নিয়ন্ত্রণ করার জন্যই আসছে কি হিসাব বিজ্ঞান। এরপরে আমরা জানবো ব্যবসায় হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ। হিসাব বিজ্ঞানের উৎপত্তি সম্পর্কে আমরা জানব। হিসাব বিজ্ঞানের উৎপত্তিটা দেখো 1494 সালে আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি হয়। তাহলে 1494 পূর্বে কি হিসাব বিজ্ঞান ছিল না? অবশ্যই ছিল। তোমাকে বলা হচ্ছে সভ্যতার প্রথম থেকে, সভ্যতা মানে আমরা যারা মানুষ সমাজে বসবাস করি, এটা যখন প্রথম শুরু হয়েছে, মানুষ যখন জঙ্গলে গুহায় বসবাস করত, তখন থেকে কি হিসাব বিজ্ঞানের উৎপত্তি। কিভাবে? দেখো, মানুষ যখন গুহায় বসবাস করত তখন তারা কি করত? গুহায় বসবাস করত, কিন্তু খাবারের জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন জঙ্গলে তারা ঘুরে বেড়াতো। আর যদি তারা একটা পশু শিকার করত, তাহলে দেওয়ালের মাঝে একটা দাগ কেটে রাখতো। 2টা পশু শিকার করত, 2টা দাগ কাটতো। ঠিক একইভাবে যদি দেওয়ালে দাগ না কাটতো, তাহলে তারা কি করত? গাছ থেকে একটা পাতা ছিঁড়ে রাখতো, অথবা একটা লতার মধ্যে তারা গিট দিয়ে রাখতো। অর্থাৎ যতটা পাখি শিকার করতো বা পশু শিকার করতো, ততটা দাগ দিত দেওয়ালে, অথবা ততটা পাতা ছিঁড়ে রাখতো, অথবা দেওয়ালে মানে লতার মধ্যে গিট দিয়ে দিত। তাহলে বোঝা যাচ্ছে কি এই যে মানুষের সভ্যতার প্রথম থেকেই হিসাব বিজ্ঞানের উৎপত্তি। এই যে দেখো, তুমি দেওয়ালে দাগ দেওয়া, তারপর লতায় গিট দেওয়া, পাতা ছিঁড়ে রাখা, এগুলো কি মনে হয় না যে হিসাব বিজ্ঞানের উৎপত্তিকাল? তাহলে 1494 পূর্বেও হিসাব বিজ্ঞানের উৎপত্তি ছিল। হ্যাঁ, 1494-তে কি আসছে? আধুনিক হিসাব বিজ্ঞান। আধুনিক হিসাব বিজ্ঞান। আর এই আধুনিক আমরা আজকে যে হিসাব বিজ্ঞান পড়ছি, এই হিসাব বিজ্ঞানটা হলো আধুনিক হিসাব বিজ্ঞান। তাহলে আধুনিক হিসাব বিজ্ঞানের জনক মানে আধুনিক হিসাব বিজ্ঞানের বাবা লুকা পেসিওলি। কে? লুকা পেসিওলি। তাহলে আমরা দেখছি এই আধুনিক হিসাব বিজ্ঞানের
1494 সালের পূর্বে যে হিসাব বিজ্ঞান ছিল সেটা ছিল একতরফা দাখিলা পদ্ধতি, মানে এক পক্ষের হিসাব নির্ণয় করা হতো। আর 1494 পরবর্তী টাইমে যে হিসাব বিজ্ঞান আসছে এটার নাম হলো ডাবল এন্ট্রি সিস্টেম, মানে দুতরফা দাখিলা পদ্ধতি, দুইটা পক্ষের হিসাব সংরক্ষণ করা। তুমি যদি ব্যাংকে যাও, তুমি ব্যাংকে গেলে দেখবে কি ব্যাংক একটা স্লিপ তোমাকে দিয়ে দিচ্ছে, আর একটা ব্যাংক নিজে সংরক্ষণ করছে। তাহলে কয়টা পক্ষ হলো? দুইটা পক্ষ, দুইটা পক্ষের হিসাব সংরক্ষণ করা। এই দুইটা পক্ষের হিসাব সংরক্ষণের জনক লুকা পেসিওলি। আর লুকা পেসিওলির বাড়ি কোথায়? ইতালির ভেনিস শহরে। তাহলে সর্বপ্রথম ইতালির ভেনিস শহরে এই লুকা পেসিওলি নামক একজন ব্যক্তি, একজন দার্শনিক, একজন গণিত শাস্ত্রবিদ, উনি প্রথম যে বইটি লিখেছেন, এই বইয়ের মধ্যে এই হিসাব বিজ্ঞানের উৎপত্তি, আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি খুঁজে পাওয়া যায়। এই বইটা লিখেছেন, বইটার নাম হলো সুমা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনিয়েট অ্যান্ড প্রপোর্শনিয়েট লিটা। এই গ্রন্থের মধ্যে সর্বপ্রথম আধুনিক হিসাব বিজ্ঞান খুঁজে পাওয়া যায়, ডাবল এন্ট্রি সিস্টেমের প্রক্রিয়া খুঁজে পাওয়া যায়। তাহলে সর্বপ্রথম ইতালির ভেনিস শহরে 1494 সালে, ইতালির ভেনিস শহরে 1494 সালে লুকা পেসিওলি নামে এক ধর্মযাজক সুমা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনিয়েট অ্যান্ড প্রপোর্শনিয়েট লিটা নামক গ্রন্থে উনি সর্বপ্রথম আধুনিক হিসাব বিজ্ঞান আবিষ্কার করেন। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তোমার বাবার নাম কি, নিশ্চয়ই তুমি তোমার বাবার নাম বলতে পারবে। যদি হিসাব বিজ্ঞানকে জিজ্ঞেস করো তোমার বাবার নাম কি, হিসাব বিজ্ঞান বলবে আমার বাবার নাম লুকা পেসিওলি। অর্থাৎ আধুনিক হিসাব বিজ্ঞানের জনক বলা হয় লুকা পেসিওলিকে। এর পরবর্তীতে দেখো, এর পরবর্তীতে আসছে তথ্য ব্যবহারকারী। হিসাব বিজ্ঞানের তথ্য কে কে ব্যবহার করে? হিসাব বিজ্ঞানের যে তথ্য রয়েছে, আমরা যে তথ্যগুলো দেখতে পাই, এই তথ্যগুলো কারা ব্যবহার করে? হিসাব বিজ্ঞানের তথ্য ব্যবহারকারী দুই ধরনের, একটা অভ্যন্তরীণ আর একটা হলো বাহ্যিক। অভ্যন্তরীণ ব্যবহারকারী আর হলো বাহ্যিক ব্যবহারকারী। অভ্যন্তরীণ ব্যবহারকারী বলতে এখানে বোঝানো হয়েছে যারা ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে রয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে কে থাকতে পারে? মালিক পক্ষ একজন, ব্যবস্থাপক একজন, তারা হলো হিসাব বিজ্ঞানের অভ্যন্তরীণ ব্যবহারকারী। অর্থাৎ একটাকে বলা হয় এক্সটার্নাল ইউজার আর একটাকে বলা হয় ইন্টারনাল ইউজার। তাহলে ইন্টারনাল ইউজার অর্থাৎ যারা অভ্যন্তরীণ ব্যবহারকারী তারা হলো মালিক পক্ষ। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তোমার বাসায় কে কে আছে, তুমি বললা তোমার বাবা, তোমার মা, তোমার ভাই, তোমার বোন। আর যদি বলা হয় কোনো আত্মীয় স্বজন বাসায় আসছে, হ্যাঁ আত্মীয় স্বজন আসতে পারে, তোমার খালা, তোমার খালু, তোমার ফুফু, তোমার ফুপা, এরা তোমার বাহির থেকে আসে। তাহলে বাহির থেকে যারা আসে তারা হলো বাহ্যিক, আর বাসার ভিতরে যারা আছে তারা হলো অভ্যন্তরীণ। ঠিক একইভাবে হিসাব বিজ্ঞানের যারা অভ্যন্তরীণ ব্যবহারকারী তারা হলো মালিক, তারা হলো ব্যবস্থাপক। আর যারা বাহ্যিক ব্যবহারকারী, যারা বাহির থেকে আসছে, এই বাহির থেকে আসার লোক কারা? পাওনাদার, সরকার, বিভিন্ন ধরনের ব্যবহারকারী। পাওনাদার একজন ব্যবহারকারী, অর্থাৎ একজন পাওনাদার তোমার কাছে টাকা পায়, সে কোন জায়গার লোক? বাসার লোক না বাহিরের লোক? বাহিরের লোক। সে যেহেতু বাহিরের, এই জন্য তাকে বলা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী, অর্থাৎ এক্সটার্নাল ইউজার। ঠিক আছে। এরপর আসছে সরকার। সরকার তোমার কাছ থেকে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের ট্যাক্স নিতে পারে, শুল্ক নিতে পারে, হ্যাঁ ব্যাট নিতে পারে। এগুলো কি? বাহ্যিক ব্যবহারকারী। এরপরে আমরা দেখব সমাজ ও পরিবেশের সাথে হিসাব বিজ্ঞানের কি মিল রয়েছে। হিসাব বিজ্ঞানের সমাজ ও পরিবেশের সাথে মিল রয়েছে। তুমি দেখবে সমাজ ও পরিবেশ, পরিবেশ আজকাল কি হচ্ছে? ঢাকা শহর ধুলায় দূষিত হচ্ছে। পৃথিবীর যে কটা শহর দূষিত হচ্ছে তার মধ্যে ঢাকা একটি। তাহলে এই বিভিন্ন জলবায়ু কারণে উন্নত দেশগুলো নির্গত ধোঁয়া আমাদের এই পরিবেশটাকে নষ্ট করে দিচ্ছে। তুমি দেখবে জলবায়ু রোধের জন্য সারা পৃথিবীব্যাপী এক ধরনের জাতিসংঘে মিটিং হয়। যারা আমাদের মতো দরিদ্র রাষ্ট্র, যারা আমাদের মতো উন্নয়নশীল দেশ, তারা কি করে? তাদের কাছ থেকে সাহায্য পায়। কিভাবে? তারা যেহেতু উন্নত রাষ্ট্র, তারা আমাদেরকে বিভিন্নভাবে আমাদের পরিবেশ নষ্ট করছে, এজন্য তারা আমাদেরকে সাপোর্ট মানে সুযোগ সুবিধা দিয়ে থাকে। এরকম শুধু আমাদেরকে নয়, পৃথিবীর অন্যান্য দেশকেও তারা এই কাজটি করে থাকে। এটা কি? এটা বলছে জলবায়ু দূষণ রোধ। ঠিক আছে। এরপরে দেখো শিল্প কারখানার নির্গত ধোঁয়া। এই শিল্প কারখানার নির্গত ধোঁয়ার জন্য আমাদের পরিবেশ দূষিত হচ্ছে। এরপর আসছে সামাজিক দায়বদ্ধতা। এই সামাজিক দায়বদ্ধতা, আমাদের সমাজেরও কিছু দায়বদ্ধতা রয়েছে যেগুলো আমাদের করতে হবে। হিসাব বিজ্ঞান এই রাস্তাগুলো তৈরি করে দিচ্ছে। অর্থাৎ এই যে বিভিন্ন তুমি জলবায়ুর জন্য ফান্ড পেয়েছ, এই ফান্ডটা হিসাব সংরক্ষণ করতে হবে, কিভাবে ব্যবহৃত হচ্ছে, কিভাবে ব্যয় হচ্ছে। এরপরে দেখো শিল্প কারখানার নির্গত ধোঁয়া,
এটা মানব সম্পদের জন্য ক্ষতিকর। এই মানব সম্পদকে রক্ষা করার জন্য হিসাব বিজ্ঞান এখানে হিসাব সংরক্ষণ করছে। এরপরে কিছু সামাজিক দায়বদ্ধতাও রয়েছে। শুধু তাই নয়, শুধু যে হিসাব সংরক্ষণ করবে তাই নয়, হিসাব বিজ্ঞান মাঝে মাঝে সামাজিক দায়বদ্ধতাও পূরণ করে থাকে। এরপরে আমরা দেখব হিসাব বিজ্ঞানের মূল্যবোধ ও জবাবদিহিতা। এখানে হিসাব বিজ্ঞানের মূল্যবোধ ও জবাবদিহিতার মধ্যে অনেক কিছু রয়েছে, যেগুলো এই নির্দিষ্ট সময়ের মধ্যে আলোচনা শেষ করা সম্ভব নয়। তোমরা বই দেখবে, আমরা এরপরও এটার মধ্যে থেকে কিছু আলোচনা নিয়ে আসছি। এর মধ্যে আছে প্রথমেই সততা ও দায়িত্ববোধ। দায়িত্ববোধের বিকাশ। সততা, এটা তোমরা নিশ্চয়ই জানো যে তোমার পকেটে তোমার আব্বা তোমাকে টাকা দিয়েছে বাজার করার জন্য 100 টাকা। তুমি 100 টাকা দিয়ে বাজার না করে 80 টাকা দিয়ে বাজার করে আর 20 টাকা তুমি খেয়ে ফেলেছো। বাসায় আসছো, বাসায় এসে জিজ্ঞেস করছি কীভাবে বাজার করলা, তুমি 100 টাকার হিসাব বাবাকে দিয়ে দিলে। এটা হিসাবটা কি সঠিক দিয়েছ? নিশ্চয়ই সঠিক দাও নাই, তাহলে তুমি অন্যায় করেছ। সুতরাং এই যে সততা তোমার মধ্যে, এটা তৈরি হয় নাই, এটা তোমাকে তৈরি করতে হবে। তোমার বাবা যদি জবাবদিহিতা না করে, তোমার বাবা যদি তোমার কাছে জবাব না চায় যে আজকে সারাদিন তুমি কোথায় ঘুরেছ, স্কুল ছুটি হয়েছে এতটায়, তাহলে এর পরবর্তী টাইমে কী করেছো? আজকে তুমি বাসায় যাও 5টায়, পরের দিন 6টায়, পরের দিন 7টায়, পরের দিন 8টায়, পরের দিন 10টায়, তারপরের দিন যাওয়াই না। সেই ক্ষেত্রে কী হচ্ছে? আস্তে আস্তে তুমি নষ্ট হয়ে যাচ্ছ, তোমার সততা নষ্ট হয়ে যাচ্ছে। যদি তোমার বাবা দ্বিতীয় দিন তোমাকে ধরে যে স্কুল ছুটি হলো 4টায়, তুমি 5টায় কেন বাসায় আসলে, সেই ক্ষেত্রে তোমাকে জবাবদিহিতা তোমার মধ্যে থাকতে হবে। আর এই জবাবদিহিতা থাকলেই, যেমন হিসাব বিজ্ঞান তোমাকে কি শেখাচ্ছে, এই জবাবদিহিতা শেখাচ্ছে, মূল্যবোধ বৃদ্ধি পাচ্ছে। এরপরে দেখো ধর্মীয় মূল্যবোধ। আমাদের মধ্যে আমরা জানি এখানে বিভিন্ন ধর্মের ছাত্রছাত্রী রয়েছে। যেমন তোমাকে কিছু ধর্মে তোমাকে নিষেধ করা হয়েছে যে তুমি এই কাজ করবে না, আবার কিছু ধর্মে বলা হয়েছে এই কাজ করার জন্য। যেমন ধরো তোমাকে বলা হচ্ছে জীব হত্যা মহাপাপ। এটা কোন ধর্মের কথা? বৌদ্ধ ধর্মের কথা। তাহলে তুমি কিন্তু, আমরা কিন্তু গরু জবাই করি আমরা খাই, খাসি জবাই করে খাই, মুরগি জবাই করে খাই, কিন্তু বৌদ্ধ ধর্মে বলছে জীব হত্যা মহাপাপ। এরকম কিছু বিধিনিষেধ বিভিন্ন ধর্মে রয়েছে। এই বিধিনিষেধগুলো তোমাকে মেনে চলতে হবে। হিসাব বিজ্ঞান এই বিধিনিষেধগুলো মেনে চলার জন্য দিক নির্দেশনা দেয়। এরপরে দেখো, এরপরে রয়েছে বিভিন্ন ধরনের চুরি, জালিয়াতি, এগুলো হিসাব বিজ্ঞানের মাধ্যমে রোধ করা হয়। কিভাবে? হিসাব বিজ্ঞান যদি সঠিক, প্রথমেই বলা হচ্ছে লিপিবদ্ধকরণের কথা, যদি সঠিকভাবে লিপিবদ্ধ করে রাখে, তাহলে ভাউচার স্লিপ থাকবে, এটার সাথে ক্যাশ বুক মানে আয় এবং ব্যয়, এটার সঙ্গতি থাকতে হবে। যদি এই সঙ্গতি না থাকে, যদি দেখা যায় ব্যয় বেশি হচ্ছে আয় কম হচ্ছে, তাহলে কেন ব্যয় বেশি হচ্ছে, এটা ধরার জন্য কি হিসাব বিজ্ঞান রয়েছে। এই জন্য কী করতে হবে? এই যে ধর্মীয় মূল্যবোধ আর কি চুরি জালিয়াতি রোধ করতে হবে, আর এটা রোধ করার জন্যই হিসাব বিজ্ঞান। সুতরাং আজকে আমরা যে অধ্যায়টা আলোচনা করেছি, এই হিসাব বিজ্ঞানের পরিচিতি প্রথম অধ্যায়, আমরা আগামী ক্লাসে দ্বিতীয় অধ্যায় আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়, এই অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায়ের মধ্যে কোনো অঙ্ক নেই, হিসাব বিজ্ঞানের কোনো অঙ্ক নেই, এখানে জাস্ট হিসাব বিজ্ঞানের পরিচিতি তুলে ধরা হয়েছে। আমরা দ্বিতীয় অধ্যায় যখন পড়ব, দ্বিতীয় অধ্যায় লেনদেন, ওই লেনদেনের মধ্যে সব অঙ্ক রয়েছে। এখানে থিওরিক্যাল কিছু পড়া আছে, আবার ম্যাথমেটিক্যাল কিছু পড়া রয়েছে। আমি দুইটাই তোমাদেরকে বুঝিয়ে দিব ইনশাল্লাহ। আমার মনে হয় যারা এই ব্যবসা শিক্ষা শাখায় অধ্যয়ন করছো, আমার মনে হয় যারা 1 থেকে 100 পর্যন্ত লিখতে পারো বা গুনতে পারো, তারা নিশ্চয়ই কেউ হিসাব বিজ্ঞানে ফেল করবে না। হিসাব বিজ্ঞান একদম একটা সহজ সাবজেক্ট। আমি মনে করি মহাখালী মডেল হাই স্কুলের, আমি হিসাব বিজ্ঞানের শিক্ষক হিসাবে নয়, আশেপাশে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তোমরা জানবে, তোমরা জিজ্ঞেস করবে যে আমি সাইফুল স্যার কি পারি, আমি সাইফুল স্যার কি পারি না। সুতরাং আমি মনে করি আমার এখানে যারা এখানে হিসাব বিজ্ঞানে পড়াশোনা করছে ব্যবসা শিক্ষায়, আমি মনে করি আমার একটা ছেলেও, একটা ছাত্র, একটা ছাত্রীও হিসাব বিজ্ঞানে ফেল করার সম্ভাবনা নেই। আমি আশা করি আল্লাহর উপর ভরসা রেখে আমি বলতে পারি ইনশাল্লাহ তোমরা কোনো ছেলে মেয়ে, কোনো ছাত্রছাত্রী হিসাব বিজ্ঞানে ফেল করবে না। এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি।